Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Hazil Almia City College. I am Sheikh Sohrab Hussain, your English teacher. Dear learners, today I am going to take a session for the learners of class 11 on English second paper. Dear learners, today's topic: completing sentences with suitable phrases and clauses. প্রিয় শিক্ষার্থী, অনেক দিন পর আবার তোমাদের মাঝে গ্রামার ক্লাস নিয়ে হাজির হলাম। তো কমপ্লিটিং সেন্টেন্স এই টপিকটি আমি তোমাদেরকে 3টি অথবা 4টি ক্লাসে নিব। আজকে পার্ট 1 অর্থাৎ প্রথম ক্লাসটি কমপ্লিটিং সেন্টেন্সের। Dear learners, first of all, let us know what is completing sentence. Completing sentence বলতে আমরা কি বুঝি? ইনকমপ্লিট সেন্টেন্সকে গ্রামার এর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ক্লজ বা ফ্রেজ যুক্ত করে কমপ্লিট করাকে কমপ্লিট সেন্টেন্স বলে। তোমাদের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রে দ্বিতীয় পত্রে 4 নম্বর প্রশ্নে এটি সংযুক্ত থাকে গ্রামার টপিক হিসাবে। তবে 3 নম্বরেও তোমাদের একটি কমপ্লিটিং সেন্টেন্স আছে, সেটি কিন্তু উইথ ক্লুজ, অর্থাৎ সেখানে প্রথমে বক্সে ক্লু দেওয়া থাকে এবং সেটি কিন্তু উইথ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। আর এই 4 নম্বর আজকে যে টপিক্সটি করাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স, এটি মূলত কমপ্লিটিং সেন্টেন্স উইথ ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, এবং এটি তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে 4 নম্বরে সংযুক্ত থাকে। এবং তোমাদের ধারণা দেওয়া হলো যে মূলত এই কমপ্লিটিং সেন্টেন্সে 3 নম্বর থেকে 4 নম্বরের পার্থক্যটা হলো যে এখানে কিন্তু তোমাকে ক্লোজ বা ফ্রেজ দ্বারা কমপ্লিট করতে হয় সেই বাক্যগুলোকে, যে বাক্যগুলো দেওয়া থাকে। এবং তোমরা জানো যে পরীক্ষায় প্রশ্নপত্রে এ থেকে যে পর্যন্ত চিহ্নিত 10টি প্রশ্ন থাকে এবং প্রত্যেকটি নাম্বারের প্রশ্নের সাথে 1টি বা 2টি সেন্টেন্স থাকে এবং সেই সেন্টেন্সের শেষে তোমাদের ডট দেওয়া থাকে। সেই ডট অংশগুলো অর্থাৎ ইনকমপ্লিট যে অংশ সেটিকে তোমার কমপ্লিট করতে হয়। তো সুতরাং আমরা জানলাম যে কমপ্লিট সেন্টেন্স তোমাদের ফ্রেজ অথবা ক্লোজ দিয়ে করতে হবে। নাও হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ বলতে আমরা কি বুঝি? আ ফ্রেজ is not a single word, rather it is a group of words. It has no subject for combination. মূলত ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ সমষ্টি নিয়ে তৈরি এবং এইটি বাক্যের একটি অংশ যার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব কম্বিনেশন থাকবে না, অর্থাৎ একই সঙ্গে সাবজেক্ট এবং ভার্ব উপস্থিত থাকে না ফ্রেজের মধ্যে। আর ফ্রেজ কিন্তু একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ডে হবে না, যেখানে বলছি ইজ নট আ সিঙ্গেল ওয়ার্ড, একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ডে ফ্রেজ হবে না। ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে, আর এটি হলো বাক্যের অংশ যার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। নাও সাম ইম্পর্ট্যান্ট টাইপস অফ ফ্রেজ। ফ্রেজের যে গুরুত্বপূর্ণ প্রকারভেদ যেটি আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স করতে প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কে আমি এখানে নিয়ে এসেছি। মূলত তোমাদের পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে প্রোনাউন বাদে বাকি প্রত্যেক প্রকারের প্রোনাউনেরই প্রত্যেক প্রকার যে পার্টস অফ স্পিচ আছে সেগুলোরই কিন্তু আমাদের এই ফ্রেজ আছে, অর্থাৎ নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, এমনিভাবে ফ্রেজ আছে। কিন্তু আমি যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে বা যেগুলো জানা প্রয়োজন এই টপিক্সের জন্য সেগুলোই লিখেছি। নাউন ফ্রেজ সবার আগে। তো অ্যাকচুয়ালি নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজ হলো ফোকাসেস অন নাউন, অর্থাৎ যেই বাক্যে যেই ফ্রেজের মধ্যে নাউনটাই ফোকাস করা থাকে। যেমন এখানে একটি বাক্য আমি নিয়েছি, আই লাইক এ সানি ডে, এবং এখানে দেখো যে আন্ডারলাইন করা যে অংশ আর সানি ডে, এটাকে আমরা নাউন ফ্রেজ বলি, কারণ এখানে দিন যেটি নাউন, এই নাউনকেই এখানে গুরুত্বপূর্ণ ফোকাস করা হয়েছে। সানি ডে দ্বারা ডেকেই ফোকাস করা হয়েছে, দিনটি কেমন ছিল, সানি ছিল। পরের যেটি আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো আই স আ ওম্যান উইথ ব্ল্যাক আইজ, তো এই বাক্যটিতে দেখো যে উইথ ব্ল্যাক আইজ এই অংশটা আন্ডারলাইন করা আছে, এটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে দেখো যে ভার্ব ফ্রেজ,
ইট হ্যাজ বিন রেইনিং। তো এই বাক্যটিতে হ্যাজ বিন রেইনিং এই অংশটা হলো ভার্ব ফ্রেজ, অর্থাৎ সাবজেক্ট বাদে বাকি যে অংশটা আছে এই অংশ ভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ পরবর্তীতে দেখো, চিলড্রেন র্যান হিয়ার অ্যান্ড দেয়ার। এই বাক্যটিতে দেখো যে হিয়ার অ্যান্ড দেয়ারের নিচে আন্ডারলাইন করা আছে এবং এই আন্ডারলাইন যুক্ত অংশটি হলো অ্যাডভার্ব ফ্রেজ। এখানে যে অ্যাডভার্ব অফ প্লেস হিয়ার অ্যান্ড দেয়ার। দেন প্রিপোজিশনাল ফ্রেজ মাই মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন। এই বাক্যটিতে ইন দ্য কিচেন এটি কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, ওই প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তারপরে যে এখানে আর্টিকেল দিয়ে আসছে এবং তারপরে একটি নাউন কিচেন আসছে, পুরোটা মিলে ইন দ্য কিচেন, এটি কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে ইনফিনিটিভ ফ্রেজ দে ডিসাইডেড টু লিভ দ্য প্লেস। এখানে লক্ষ্য করো এই বাক্যটিতে টু লিভ দ্য প্লেস এটা ইনফিনিটিভ ফ্রেজ। এখানে টু লিভ হলো ইনফিনিটিভ, তারপরে দি হলো ডিটারমাইনার, আর তারপরে প্লেস হলো নাউন। এই জন্য টু লিভ দ্য প্লেস পুরোটা মিলে এটি কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ। সাধারণত ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ দিয়েই শুরু হয়। এরপরে পার্টিসিপল ফ্রেজ উই ফাউন্ড দ্য ব্রোকেন চেইন। এই বাক্যটিতে ব্রোকেন চেইন আন্ডারলাইন করা অংশটি হলো পার্টিসিপল ফ্রেজ এবং এটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তো পার্টিসিপল ফ্রেজগুলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফ্রেজ এবং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, এই তিন ধরনের হয়। একত্রে এগুলোর নাম পার্টিসিপল ফ্রেজ। এখানে শুধু আমি পাস্ট পার্টিসিপলের উদাহরণ দিয়ে রেখেছি। হি গট ডাউন ফ্রম এ রানিং কার। এই যে রানিং কার এই বাক্যটি যদি নেওয়া হতো তাহলে রানিং কারটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। আবার হ্যাভিং সিন দ্য টাইগার হি র্যান, এই যে হ্যাভিং সিন এইটি কিন্তু পারফেক্ট পার্টিসিপল। এমনিভাবে পার্টিসিপল ফ্রেজ হয়ে থাকে। তাহলে আমরা যে ফ্রেজগুলো আমাদের আসলে এই কমপ্লিটিং সেন্টেন্সে বাক্য কমপ্লিট করতে প্রয়োজন হতে পারে, একটি হলো নাউন ফ্রেজ, তারপরে বলেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে বলেছে ভার্ব ফ্রেজ, তারপরে বলেছে অ্যাডভার্ব ফ্রেজ, তারপরে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে দেখিয়েছি ইনফিনিটিভ ফ্রেজ, এবং এরপরে পার্টিসিপল ফ্রেজ। আর এই পার্টিসিপল ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এইভাবেই থাকতে পারে। আরেকটি বিষয় হলো ফ্রেজ আসলে আমাদের ওই যে একটি ক্লোজের এক অংশ দেওয়া আছে আর একটি অংশে ড্যাশ দেওয়া আছে, সেই জায়গায় কিন্তু আসলে পূরণ করার জন্য আমরা সাধারণত ফ্রেজ ব্যবহার করে থাকি। অথবা সিম্পল সেন্টেন্স যেখানে একটি মাত্র ক্লোজ থাকে, একাধিক ক্লোজ নেই, সেই সিম্পল সেন্টেন্সের মধ্যে ডট ডট থাকলে সেখানে বাকি অংশ আমরা ফ্রেজ দ্বারা পূরণ করে কমপ্লিট করতে পারি। এরপরে দ্বিতীয় অংশ আছে হোয়াট ইজ ক্লোজ। তো আমরা যে বাক্যটি কমপ্লিট করতে পাবো সেটি ফ্রেজ দ্বারা পূরণ করতে হবে অথবা ক্লোজ দ্বারা। এখন আমরা জানবো হোয়াট ইজ ক্লোজ। আ ক্লোজ ইজ এ পার্ট অফ এ লার্জার সেন্টেন্স হ্যাভিং সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। মূলত ক্লোজ হলো একটি বৃহৎ বাক্যের অংশ, অর্থাৎ সেটি কমপ্লেক্স, কম্পাউন্ড অথবা মিক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স নয়। অর্থাৎ সেই যে বড় বাক্য, সেই বড় বাক্যে একাধিক ক্লজ থাকে এবং সেই প্রত্যেকটি ক্লজের মধ্যে কি থাকতে হবে, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকতে হবে। অর্থাৎ ক্লোজ হতে হলে তার মধ্যে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। এই কারণে হলো ক্লোজ হলো বাক্যাংশ যার মধ্যে অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। সিম্পল সেন্টেন্স একটি মাত্র ক্লজ থাকে, কিন্তু কমপ্লেক্স, কম্পাউন্ড এসব সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে। অর্থাৎ এখানে যদি ক্লজ দিয়ে তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স দেয়, একটি ক্লোজ দেওয়া থাকবে, তারপরে ড্যাশ ড্যাশ থাকবে, সেখানে তোমাদের পরের ক্লজটি বসাতে হবে। এবং এই কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তোমরা জানো গঠন অনুসারে বাক্য সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো সিম্পল বাক্যে সাধারণত ফ্রেজ দ্বারা আমরা কমপ্লিট করব, আর কম্পাউন্ড বা কমপ্লেক্স বাক্য আমরা সাধারণত একটি ক্লজ দেওয়া থাকবে আর একটি ক্লজ আমরা সেখানে সংযুক্ত করব। নাও ক্লাসিফিকেশন অফ ক্লজ। ক্লজগুলো মূলত দুই ধরনের হয়। একটি হলো ডিপেন্ডেন্ট ক্লজ, এর আরেক নাম হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন বাক্য এটি সাধারণত আমরা ওই কমপ্লেক্স সেন্টেন্সে পেয়ে থাকি প্রিন্সিপাল ক্লজের সাথে। আর এরপরে যেটি আছে সেটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটি হলো স্বাধীন বাক্যাংশ। তো এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সিম্পল সেন্টেন্সেও আমরা এর একটি পেয়ে থাকি। কম্পাউন্ড সেন্টেন্সে যে কয়টা ক্লজ থাকে সবগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন বাক্যাংশ থাকে। আর আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, বাকি ক্লজগুলো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তো ডিপেন্ডেন্ট ক্লজের আরেক নাম কি বলেছি, সাবঅর্ডিনেট ক্লজ, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেক নাম প্রিন্সিপাল ক্লজ। তো আমি তোমাদের জন্য এখানে উদাহরণ দিয়ে রেখেছি। ইফ আই ক্যান ম্যানেজ মানি আই শ্যাল রিপে দ্য লোন। এই বাক্যটি একটি কমপ্লেক্স সেন্টেন্স যেখানে ইফ আই ক্যান ম্যানেজ মানি এটি একটি ক্লজ এবং আই শ্যাল রিপে দ্য লোন এটি আরেকটি অংশ। তো আই শ্যাল রিপে দ্য লোন এই অংশটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
অর্থাৎ এটি একটি স্বাধীন বাক্য যে আমি লোনটি পরিশোধ করব, এটি বললে বাকি যে অংশ আছে ইফ আই ক্যান ম্যানেজ মানি অংশ না থাকলে এটি একটি পূর্ণাঙ্গ বাক্য হয়, অর্থ প্রকাশ করে। এই জন্য এটা কেন বলা হয় আমাদের প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এর পরেরটি লক্ষ্য করি, ইফ আই ক্যান ম্যানেজ মানি, এটি কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। এটি যদি ওই আই শ্যাল রিপে দ্য লোন এই অংশটি যদি বাক্য থেকে বাদ দেওয়া হয় এখানে, তাহলে কিন্তু এই যে বাকি যে অংশ থাকে ইফ আই ক্যান ম্যানেজ মানি এটি কোনো অর্থ প্রকাশ করে না। যদি আমি টাকা সংগ্রহ করতে পারি, তারপরে কথা থেকে যাওয়া, অর্থাৎ বাক্য পূর্ণাঙ্গ বাক্য হয় না। সেই কারণে আসলে এটি কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা জানতে পারলাম যে ক্লজ দুই ধরনের, একটি হলো ডিপেন্ডেন্ট ক্লজ আর একটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো প্রিয় শিক্ষার্থী, কমপ্লিটিং সেন্টেন্স এর জন্য তোমাদের যেমন ফ্রেজ সম্পর্কে ধারণা থাকতে হবে, একই সঙ্গে তোমাদের ক্লজ সম্পর্কে ধারণা থাকতে হবে, একই সঙ্গে তোমাদেরকে কিন্তু সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড তিন ধরনের বাক্যের যে গঠন, স্ট্রাকচার সে ব্যাপারেও ধারণা থাকতে হবে। নাও হাউ টু অ্যান্সার, তোমরা পরীক্ষায় কি করে উত্তর করবে। আমি এখানে প্রশ্ন এরকম থাকবে, ইট ইজ হাই টাইম দিয়ে ডট ডট দিয়ে দিল, তাহলে বাকি অংশ তোমাকে পূরণ করতে হবে। এখানে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, ইট ইজ হাই টাইম উই স্টুড এগেনস্ট করাপশন, যে এখন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর উপযুক্ত সময়। ওর ইট ইজ হাই টাইম টু স্টাডি সিরিয়াসলি ফর দ্য এক্সাম, এখন পরীক্ষার জন্য সিরিয়াসলি পড়ার একটি উপযুক্ত সময়। ওর ইট ইজ হাই টাইম ফর আস টু স্টাডি, এখন আমাদের জন্য পড়াশোনা করার জন্য উপযুক্ত সময়। এই তিনটি বাক্যই কিন্তু রাইট, তোমরা যে কোনো একটি দিবে এবং এই যে অংশটি প্রশ্নপত্রে থাকবে সে অংশ এখানে দিবে। তারপরে যে উত্তরের অংশ এখানে আমি অন্য কালি দিয়ে, সবুজ কালি দিয়ে তোমাদের বোঝার জন্য লিখেছি, কিন্তু ওই যে আমি আন্ডারলাইন করে রেখেছি, তোমাদের অন্য কালি দিয়ে লিখতে হবে না, কিন্তু এই যে আন্ডারলাইন অবশ্যই করবে। তোমরা যে অংশটুকু পরীক্ষায় উত্তর করতেছো সেখানে আন্ডারলাইন থাকবে এবং যেই অংশের পরে ডট ডট আছে সেটিও স্টার্টিং থেকে তুমি লিখবে। যদি দুটি বাক্য থাকে সেক্ষেত্রে প্রথম বাক্য লেখা লাগবে না, যে বাক্যর সাথে ডট আছে সেই বাক্য থেকেই শুরু করলে হয়ে যাবে। পরের উদাহরণটি লক্ষ্য করো যে ইট ইজ হাই টাইম টু ড্যাশ ড্যাশ, আবার এই বাক্যটি দেওয়া হয়েছে একটু ভিন্ন ফরম্যাটে। দেখো ইট ইজ হাই টাইম ছিল, তারপরে ড্যাশ ড্যাশ ছিল শুরুটায়, এবার কিন্তু আমি টু পর্যন্ত একটু বাড়িয়ে দিয়েছি, ইট ইজ হাই টাইম টু। তো এখানে বেশ দুটি উত্তর আমি নিয়েছি। ইট ইজ হাই টাইম টু স্টাডি ফর আস, এটি আমাদের জন্য পড়াশোনা করার জন্য উপযুক্ত সময়। দেখো যে এই যে স্টাডি ফর আস এই অংশের নিচে আন্ডারলাইন করছি, কিন্তু এই যে আরেকটি উত্তর ইট ইজ হাই টাইম টু স্টাডি, এখন পড়াশোনার জন্য উপযুক্ত সময়, এটি নিলেও কিন্তু অর্থ প্রকাশ করে, কিন্তু এই উত্তরটি নেওয়া যাবে না, কারণ স্টাডি একটি মাত্র শব্দ দ্বারা কিন্তু ফ্রেজও হয় না, ক্লজও হয় না, কারণ আমাদের উত্তর করতে হলে সেটি ইদার ফ্রেজ হতে হবে অথবা ক্লজ হতে হবে। তো আসলে এখানে ফ্রেজ হওয়ার জন্য কি দরকার, স্টাডি ফর আস, এটা কিন্তু আমাদের ফ্রেজ হয়েছে। তো এই কারণে ওটা যে ভার্ব ফ্রেজ হচ্ছে, এই কারণে আমরা এই শুধু স্টাডি এই উত্তরটি কিন্তু রং, এই যে আমি লাল কালি দিয়ে লিখে রেখেছি। আমি খাতা দেখার সময় পরীক্ষায় কি বোর্ড পরীক্ষা কি ইন্টারনাল পরীক্ষা দেখি যে তোমরা এভাবে কিন্তু লিখে ফেলো যে ইট ইজ হাই টাইম টু স্টাডি, তোমরা ভাবো যে উত্তরটি হয়ে গেছে, অর্থ তো ঠিক আছে না। এখানে তোমাদের যে বলা হয়েছে ফ্রেজ অথবা ক্লোজ দ্বারা এই তোমাদের কমপ্লিট করতে হবে। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের একটি শর্ত যেমন সেটি পূর্বের অংশের সঙ্গে পরের অংশের মিল থাকতে হবে, সেটি অর্থ থাকতে হবে এবং একটি কমপ্লিট বাক্য হতে হবে। একই সঙ্গে সেই বাক্যটি কমপ্লিট করার সময় শুধু বাক্য হলে হবে না, সেটি ফ্রেজ অথবা ক্লোজ দ্বারা পূর্ণ করতে হবে, একটিমাত্র শব্দ দ্বারা পূর্ণ করলে হবে না। বিষয়টি অবশ্যই তোমরা গুরুত্ব দেবে। পরের উদাহরণটি লক্ষ্য করো, ইট ইজ ভেরি কোল্ড ফুল স্টপ, আই হ্যাভ টু পুট ওয়ান ওয়ার্ম ক্লোথস সো দ্যাট ডট ডট দিয়েছে। এখানে আরেকটি বাক্য দেওয়া আছে কমপ্লিট করার জন্য, যেখানে দুটি বাক্য আছে সি নাম্বারে। ইট ইজ ভেরি কোল্ড এই বাক্যের সঙ্গে কিন্তু ড্যাশ দেওয়া নাই, ডট ডট দেওয়া নাই। পরের বাক্যটি আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস সো দ্যাট, তারপরে ডট ডট দিয়েছে। তো এই ক্ষেত্রে উত্তর করার ক্ষেত্রে লক্ষ্য করো যে প্রথম বাক্যটি কিন্তু আমি নিইনি, যে বাক্যর সাথে ডট ডট আছে ওই বাক্য থেকে শুরু করেছি। অর্থাৎ এই যে ইট ইজ ভেরি কোল্ড এটা তোমার পরীক্ষার খাতায় লেখা লাগবে না, তুমি এখান থেকে শুরু করলে হবে। আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস সো দ্যাট, এটা লিখেছি। তারপরে উত্তর যেটি ওর সঙ্গে আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ ফ্রম কোল্ড, আমি গরম কাপড় পরেছি যাতে করে শীত থেকে নিজেকে আমি রক্ষা করতে পারি। তাহলে যে অংশ উত্তর সে অংশের নিচে কিন্তু আন্ডারলাইন থাকতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে পরীক্ষায় তোমাদের উত্তর করতে হবে। নাও কমপ্লিটিং সেন্টেন্সের উত্তর করতে গিয়ে যে বিষয়গুলো লক্ষ্য রাখবে,
কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমরা মাথায় না নিলে আসলে এই উত্তরটি তোমরা সঠিকভাবে করতে পারবে না। একটি হলো যে কন্ডিশনাল আছে কি না, ফার্স্ট সেকেন্ড অর থার্ড কন্ডিশনাল। তোমরা জানো যে ওই যে রাইট ফর্ম অফ ভার্ব যখন তোমাদের করিয়েছিলাম যে ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট, সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, এবং 3 নাম্বার থার্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। এরকম কন্ডিশনাল আছে কি না, যদি কন্ডিশনাল থাকে তো সেই শর্ত পূরণ করেই তোমাকে বাক্যটি পূরণ করতে হবে। তারপরে বাক্যটি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, অর্থাৎ বাক্যটির সিম্পল, যদি সিম্পল সেন্টেন্সের সাথে তোমাকে কমপ্লিট করতে আসে সেখানে ফ্রেজ হবে, গ্রুপ অফ ওয়ার্ড, সেখানে কিন্তু ক্লজ সাধারণত দেওয়ার প্রয়োজন পড়ে না। আর যদি সেই বাক্যটি কমপ্লেক্স বা কম্পাউন্ড হয় সেখানে কিন্তু তোমাকে পূর্ণাঙ্গ একটি ক্লজ দ্বারা পূরণ করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া থাকে তাহলে তোমাকে ডিপেন্ডেন্ট ক্লজ দিতে হবে, আর যদি ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া থাকে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিতে হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটোই যেহেতু তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে একটি ক্লজ দেওয়া আছে আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেখানে তোমার বসাতে হয়। তাহলে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে বাক্যটিতে ডট ডট আছে বা তুমি কমপ্লিট করবে সেটি কোন ধরনের বাক্য গঠন অনুসারে, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। পরের বিষয়টি কোনো কনজাংশন আছে নাকি উইদিন ব্র্যাকেট ইফ, দো, অলদো, সিন্স, as soon as, unless, because, till, until, when, who, whom, whose, which, where, after, in case, provided that, so that ইত্যাদি। তাহলে যে তোমার যে বাক্যটি শুরু যেখানে ড্যাশ দিয়ে আছে তার আগে কোনো কনজাংশন আছে কিনা, অথবা প্রশ্নপত্রে যেই বাক্যটি আছে সেখানে কোনো আদৌ এই জাতীয় কোনো কনজাংশন আছে কিনা। এই জাতীয় কনজাংশন থাকলে তাহলে তার কিছু নিয়মকানুন আছে, সেটা মেনেই কিন্তু তোমাকে বাকি অংশ পূরণ করতে হবে। আমি পরবর্তীতে তোমাদের কিন্তু আসলেই একদিন আলোচনা করে দেব কনজাংশনগুলো থাকলে, কোন কনজাংশন থাকলে তার উত্তর কীভাবে করতে হবে, রুলসটা কীভাবে করতে হবে। পরের বিষয়টি বারংবার পড়ে অর্থ বুঝতে হবে, অর্থাৎ যে বাক্যটি তোমাকে কমপ্লিট করতে দেওয়া হয়েছে সেই বাক্যটি অথবা সেই যে 10টি বাক্য তোমাকে দিয়েছে কমপ্লিট করতে, পুরো প্যাসেজটি বারংবার পড়বে, যেই বাক্যগুলো দিয়েছে তারপরে অর্থ বুঝে এই বামের যে অংশ আছে সেই তার সঙ্গে মিল রেখে ডানের অংশই তোমাকে পূরণ করতে হবে। অর্থাৎ এখানে অর্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি গ্রামাটিক্যালি অ্যাকুরেট হলো বাক্যটি, কিন্তু বাম পাশের সঙ্গে ডান পাশের অর্থগত মিল হয় না, বাক্যের যোগ্যতা আকাঙ্ক্ষা যেসব বিষয় থাকে সেগুলো পূরণ করে না, তাহলে কিন্তু উত্তরটি যথার্থ হলো না। নেক্সট, সিকোয়েন্স অফ টেন্স মেনে চলতে হবে, অর্থাৎ বাক্যটি যদি বড় বাক্য হয়, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হয়, সেখানে কিন্তু সিকোয়েন্স অফ টেন্স আছে, অর্থাৎ যে অংশ যে প্রিন্সিপাল ক্লোজের সঙ্গে বা যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সঙ্গে ডিপেন্ডেন্ট ক্লোজের টেন্সের মিল থাকতে হবে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ পাস্ট টেন্স হলে ওই যে ডিপেন্ডেন্ট ক্লোজ যেটি সেটিও পাস্ট টেন্সের হতে হবে, সেই ব্যাপারটি খেয়াল রাখতে হবে। এরপরে কোনো শর্ত আছে কি না, যেমন লিস্ট, উড দ্যাট, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, সিন্স, অ্যাজ দো, অ্যাজ ইফ, উইথ এ ভিউ টু ইত্যাদি। অনেক সময় এই যে বিষয়গুলো এগুলো কিন্তু শর্ত, এগুলো বাক্যে উপস্থিত থাকলে এদের পরে নির্দিষ্ট কিছু শব্দ বা নির্দিষ্ট কন্ডিশন সেখানে কিন্তু যোগ করতে হয় বাক্যটি। যেমন লিস্ট যদি কোনো বাক্য উপস্থিত থাকে, লিস্টের পরে কিন্তু ভার্বের আগে একটা শুড বসাতে হয়। আবার উড দ্যাট কোনো বাক্যে থাকলে উড দ্যাটের পরে যে ভার্ব বসাবো আমরা সেই বাক্যে তার পূর্বে একটি কুড বসাতে হয়। আবার ইট ইজ টাইম বা হাই টাইম যুক্ত বাক্যে ভার্বের কিন্তু ভি2 ফর্ম বসাতে হয়। তারপরে উইশ বা ফ্যান্সি থাকলে সেই বাক্যে কিন্তু ভার্বের ভি2 হয়। তারপরে সিন্স, অ্যাজ দো, অ্যাজ ইফ, এগুলো দ্বারা যদি দুটোই ক্লজ যুক্ত থাকে তাহলে প্রথম ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটি পাস্ট ইনডিফিনিট, প্রথমটি যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটি পাস্ট পারফেক্ট। এই যে একটি বিষয় এটি মেনে চলতে হয়। আবার উইথ এ ভিউ টু, এটি একটি ফ্রেজ এবং তার সঙ্গে টু আছে, এই জন্য উইথ এ ভিউ টুর পরে যে ভার্ব বসাবো তার সঙ্গে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এই কারণে উইথ এ ভিউ টুর পরে যদি ডট ডট থাকে তারপরে যে অংশ আমরা যোগ করব সেখানে ভার্ব যদি বসাতে হয় অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, নাহলে উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। লাস্ট যে পয়েন্টটি তোমরা লক্ষ্য রাখবে, বাক্যটিতে সময় নির্দেশক আছে কিনা। আমি যখন রাইট ফর্ম অফ ভার্বস করিয়েছি তোমাদের 8টি টেন্সের সময় নির্দেশক দিয়েছিলাম, যেমন ওই যে ডেইলি, এভরিডে, রেগুলারলি থাকলে সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। আবার ইয়েস্টারডে, ইন দ্য পাস্ট ইত্যাদি থাকলে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। তেমনিভাবে টুমোরো, ইন ফিউচার ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনিট হয়। আফটার, বিফোর থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তোমাকে বাক্যটি কমপ্লিট করতে হবে। নাও কমপ্লিটিং
সেন্টেন্স উইথ কন্ডিশনাল। আজকে তোমাদেরকে ওই কন্ডিশনাল দ্বারা কীভাবে বাক্য কমপ্লিট করতে হয় সেটা শেখাবো। আর অন্য যে বিষয় আছে, অর্থাৎ ওই যেগুলো আমাদের কনজাংশন বা অন্যান্য বিষয় আছে, শর্ত, কন্ডিশান, এগুলো অন্য পরবর্তী ক্লাসগুলোতে আমি নেব। আজকে তোমাদের পার্ট 1, আজকে কমপ্লিটিং সেন্টেন্স উইথ কন্ডিশনাল এই অংশটা দেখিয়ে দেবো। তো ফার্স্ট কন্ডিশনাল প্রথমেই তো তোমরা জানো, আমি রাইট ফর্ম অফ ভার্বসের সময় করে দিয়েছিলাম, সেই ভিডিওটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ এই যে ফিউচার ইনডিফিনিট যে বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ ফিউচার ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিটটা কীরকম, ব্র্যাকেটের মধ্যে বলে দিচ্ছি যে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল, উইল, ক্যান অথবা অনেক সময় শ্যাল অথবা উইল থাকবে, অনেক সময় সেটি না হয়ে পারা অর্থে, সম্ভাবনা অর্থে, অবশ্যই অর্থে, বাধ্যবাধকতা অর্থে ক্যান, মে, মাস্ট, হ্যাভ টু ইত্যাদিও বসে এবং তারপরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ফিউচার ইনডিফিনিটটা হলো এই যে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল প্লাস ভিয়ন, অথবা ওই যে ক্যান, মে, মাস্ট অথবা হ্যাভ টু অনেক সময় হয়ে বসে অর্থ অনুসারে। ওর এটা ভাইস ভার্সা বিপরীত ক্রমে হতে পারে, অর্থাৎ এই ফিউচার ইনডিফিনিট অংশ আগে হতে পারে, তারপরে ইফ হতে পারে এবং সবশেষে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। এই যে আমি কিন্তু স্ট্রাকচারটি লিখে দিয়েছি যে ফিউচার ইনডিফিনিট প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এভাবে হতে পারে। নাও এক্সাম্পল তোমাদের জন্য, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট ডট ডট, তুমি যদি ওজন কমাতে চাও, তো উত্তর আমি এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট ইউ মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তোমাকে কিন্তু অবশ্যই শরীরচর্চা করতে হবে নিয়মিতভাবে। আরও অন্যান্য উত্তরও হতে পারে, সেই বিষয়গুলো তুমি সেভাবে সাজাতে পারো। ইউ মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলিও তুমি দিতে পারো, সমস্যা নেই। তো এই যে অংশটুকু উত্তর লিখেছো সে অংশ কিন্তু আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, এবং যে অংশ প্রশ্নপত্র থাকবে সেটাও কিন্তু তোমাকে এই যে লিখতে হবে, এভাবেই কিন্তু উত্তর করবে। পরে আরেকটি প্রশ্ন নেক্সটটা দেখো, এখানে কিন্তু শুরুতেই ডট ডট আছে, তারপরে ইউ ক্যান নট গেট এ গুড জব, এভাবেও পরীক্ষাতে থাকতে পারে। ডট ডট যে সবসময় পরে থাকবে তা না, যেটি কমপ্লিট করতে হবে সেটি শুরুতেও থাকতে পারে। তাহলে যে ইফ ইউ ডু নট নো ইংলিশ ওয়েল ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি যদি ভালো ইংরেজি না জানো তাহলে ভালো চাকরি পাবে না। তাহলে এই যে এই অংশটা যেহেতু আগে ডট ছিল সেটি আমি আগে লিখেছি এবং সেই জায়গায় আন্ডারলাইন করেছি, তারপরে বাকি অংশ যেটি আছে সেটি লিখে নিয়েছি। নেক্সট উদাহরণ যেটি আছে সেটি, ইউ উইল বি রেসপেক্টেড বাই অল ইফ, এখানে ছেড়ে দিয়েছে, দেখেছো এখানে কিন্তু একটা ইফ কনজাংশন আছে। সুতরাং ওই যে কন্ডিশনাল আগের অংশ কিন্তু ফিউচার ইনডিফিনিট আছে, মাঝে ইফ আছে, তাহলে পরের অংশ কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি সততা বজায় রাখতে পারো বা সততা অর্জন করতে পারো, তাহলে সকলের যে শ্রদ্ধা সেটি তুমি অর্জন করতে পারবে। তোমাদের জন্য আমি একটি টেস্ট দিয়ে রেখেছি, সেটি হলো ইফ ইউ ওয়ার্ক হার্ড ডট ডট ট্রাই ইউর সেলফ, এটি তো আমরা নিজেরা চেষ্টা করবে। এরপরে সেকেন্ড কন্ডিশনালটা হলো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালটা কীরকম, সাবজেক্ট বসাতে হবে, তারপরে উড, মাইট অথবা কুড এর যে কোনো একটি নিবে, তারপরে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম এদের পরে সেটিকে আমরা বলবো পাস্ট কন্ডিশনাল। রাইট ফর্ম অফ ভার্বসের সময় তোমাদের এটি করে দিয়েছিলাম। ওর ভাইস ভার্সা নিয়মে কী হবে, পাস্ট কন্ডিশনটা আগে থাকতে পারে, তারপরে মাঝে ইফ এবং শেষে পাস্ট ইনডিফিনিট। তো এই ইফটা শুরুতে থাকলে প্রথম ক্লজ শেষে কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিটের পর একটা কমা হবে, আর যদি ইফটা মাঝখানে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথম ক্লজ শেষে কমা দেওয়া প্রয়োজন পড়ে না। আমরা উদাহরণগুলো দেখলেই সহজে সেটি বুঝতে পারবো। ফার্স্ট এক্সাম্পল, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, তারপরে ডট ডট আছে, এটি কমপ্লিট করতে বলা হয়েছে। লক্ষ্য করো যেখানে নিউ আছে, সুতরাং এটি ইফের সঙ্গে যে ক্লোজটি এটি পাস্ট ইনডিফিনিট, সুতরাং পরের অংশ পাস্ট কন্ডিশনাল হবে। এবং এখানে আমি উত্তর লিখে রেখেছি, আই উড মেক এ ফোন কল। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার আই উড মেক এ ফোন কল, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম তাকে একটি ফোন করতাম। পরের নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ এ পুয়ার আঙ্কেল ফুল স্টপ, নেক্সট সেন্টেন্স, হি কুড বি রিচ ডট ডট। তাহলে এখানে দুটি সেন্টেন্স আছে এবং দ্বিতীয় সেন্টেন্সের সাথেই কিন্তু দ্বিতীয় সেন্টেন্সকেই তোমাকে কমপ্লিট করতে বলা হয়েছে। এই জন্য এখানে উত্তরে দেখো যে প্রথম সেন্টেন্স আমি একেবারেই বাদ দিয়েছি, লিখিনি, বি নাম্বার দিয়েই আমরা দ্বিতীয় সেন্টেন্স দিয়ে শুরু করেছি, হি কুড বি রিচ, তারপরে আমরা ইফ দিয়ে যুক্ত করেছি, ইফ হি ওয়ার্ক হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করে তবে সে ধনী হতে পারে। বিকল্প উত্তর হিসাবে অন্য উত্তর হতে পারে, ইফ হি ওন এ লটারি, সেটিও কিন্তু হতে পারে।
তাহলে আসলে এখানে কমপ্লিটিং সেন্টেন্স অসংখ্য উত্তর হতে পারে। প্রথম যে অংশ আছে এই অংশের সাথে মিল রেখে কন্ডিশন মেনে গ্রামার ঠিক রেখে স্ট্রাকচার ঠিক রেখে পরবর্তীতে তুমি পূরণ করবে। তোমার উত্তর যথার্থ হলে অবশ্যই নাম্বার পাবে। নিশ্চয়ই এখানে খেয়াল করছো যে এখানে একটি ক্লজ ছিল, পরে কিন্তু আরেকটি পূর্ণাঙ্গ ক্লজ আমাকে এখানে দিতে হচ্ছে। আবার এখানেও কিন্তু একটি ক্লজ ছিল, পরবর্তীতে আরেকটি পূর্ণাঙ্গ ক্লজ দ্বারা কিন্তু এখানে আমাকে আসলে পূরণ করতে হয়েছে, এবং এগুলো সব ছিল কমপ্লেক্স সেন্টেন্স। এই যে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া ছিল, এখানে এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্বারা পূরণ করেছি। আবার পরবর্তীতে এখানে কী দেওয়া ছিল, এখানে ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া ছিল, পরে এই যে ইফ যুক্ত করে আমরা এখানে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ দিয়েছি। আর এটি কী ছিল, সরি এটি ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া ছিল, আমি যে তার সঙ্গে সংযুক্ত করেছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপর আরেকটি উদাহরণ দিয়েছি সেকেন্ড কন্ডিশন দিয়ে, আই উড ফ্লাই ইন দ্য স্কাই ইফ ডট ডট। আই উড ফ্লাই ইন দ্য স্কাই ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তো এখানে খেয়াল করো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই প্রিন্সিপাল ক্লোজ দেওয়া ছিল, এবং তারপর একটি কনজাংশন প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দেওয়া ছিল, এবং তার সঙ্গে আরেকটি কনজাংশন ইফ যুক্ত ছিল, অর্থাৎ ইফের পরের অংশ লিখতে হবে। তো ইফের পরের যে অংশ আছে এখানে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে এটা আমরা দিয়েছি। আচ্ছা, এরপরে টেস্ট দিয়ে রেখেছি তোমাদেরকে, ইফ আই হ্যাড আ ক্যামেরা, আমার যদি একটি ক্যামেরা থাকতো, তারপরে ডট ডট দিয়ে রেখেছি, এই অংশটা আমাদের পূরণ করতে হবে। তাহলে এই টেস্টটি তোমরা চেষ্টা করবে নিজে নিজে। এরপরে থার্ড কন্ডিশনাল, যেটিকে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফের পরের যে অংশ সেটি যদি পাস্ট পারফেক্ট থাকে, অর্থাৎ হ্যাড প্লাস ভি3 যুক্ত থাকে, পরের অংশ পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনালটা কি, উইদিন ব্র্যাকেটে যে আমি দিয়ে দিয়েছি, সাবজেক্ট হবে, তারপরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, যে কোনো একটি নিতে হবে, সরি, তারপরে ভার্বের ভি3 ফর্ম নিতে হবে। এই অংশটা আসলে এখানে আমার মিস্টেক হয়ে গেছে দেখাতে, সেটি কিন্তু লেখা হয়নি, কিন্তু সেটি কিন্তু লিখতে হবে। ওকে, পারফেক্ট কন্ডিশনাল অথবা পারফেক্ট কন্ডিশনাল প্লাস ইফ প্লাস পাস্ট পারফেক্ট। তাহলে এই অংশ এখানে কিন্তু এই যে মাইট হ্যাভের পরে এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে প্লাস ভি3 ফর্ম অবশ্যই লিখতে হবে। উদাহরণে আসলে সেটি ক্লিয়ার করা যাবে। আসলে উদাহরণ দেখিয়ে দিই, ইফ শি হ্যাড স্টাডিড মোর সিরিয়াসলি ডট ডট। তো এখানে নিশ্চয়ই লক্ষ্য করছে ইফের দিয়ে এই ক্লজটি শুরু হয়েছে এবং হ্যাড প্লাস স্টাডিড অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এই পরের যে ক্লজটি হবে সেটি পারফেক্ট কন্ডিশনাল হবে। এবং এখানে উত্তর লিখেছি, শি উড হ্যাভ গট GPA 5 ইন দ্য এক্সাম। দেখো এখানে শি উড হ্যাভ, এই যে উড হ্যাভ নিয়েছি এবং তারপর ভার্বের ভি3 দিয়েছি। তো এই যে উড হ্যাভ প্লাস ভি3, এই যে এটাকে আমরা পারফেক্ট কন্ডিশনাল বলছি, এবং এই যে অংশ আমাদের উত্তর হয়েছে সেটি নিচে আমরা আন্ডারলাইন করে দিয়েছি। পরের যে উদাহরণটি সেটি লক্ষ্য করো, দ্য ড্রাইভার কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ইফ। যিনি গাড়ির চালক ছিলেন তিনি সেই মারাত্মক যে দুর্ঘটনা সেটি এড়াতে পারতেন যদি, যদি হি হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি তিনি অধিক সতর্ক থাকতেন, এই অংশটা তার উত্তর হবে। তো এই যে অংশটা প্রশ্নে ছিল সেটি আমি লিখেছি, এবং তারপরের যে অংশটি সেটি আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লোজের বাকি অংশ দিলাম, আর সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজের আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ তো দেওয়া ছিল, এবং তার সঙ্গে বাড়তি ইফটাও দেওয়া ছিল কনজাংশন হিসাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। পরে আরেকটি মোর উদাহরণ, সেটি হলো এই 3 নাম্বার যে কন্ডিশন, এটাকে অনেক সময় ইফ না থেকে হ্যাড দ্বারাও রিপ্লেস থাকে। তো এভাবে থাকতে পারে, পরীক্ষা আসে অনেক সময়, হ্যাড আই বিন এ রিচ ম্যান, তারপরে ডট ডট। এখানে মাথায় রাখতে হবে ইফ না থেকে হ্যাড থাকলেও পরের অংশ কী হবে, যেহেতু হ্যাড এবং তারপরে সাবজেক্ট এবং তারপরে বিন, হ্যাড প্লাস ভি3 আছে, তার মানে পরেরটা পারফেক্ট কন্ডিশনাল হবে। তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 এরকম যদি থাকে প্রথম অংশ, তাহলে দ্বিতীয় অংশ কী হবে, পারফেক্ট কন্ডিশনাল হবে। তো এই যে আমি এখানে উড হ্যাভ তারপরে ভি3 ফর্ম দিয়ে যে পারফেক্ট কন্ডিশনাল করে দিয়েছি। তাহলে হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী ব্যক্তি হতাম, আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, আমি দরিদ্রদের সাহায্য করতাম। এ টেস্ট ফর ইউ, 3 নাম্বার কন্ডিশন দিয়ে তোমাদের একটি টেস্ট দিয়ে রেখেছি, ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্ত হতাম, তারপরে ডট ডট দিয়ে রেখেছি, তোমরা পূরণ করবে। Dear learners, thank you very much
for watching the video, or watch the video again and again. See you in the next class. পরের ক্লাসে পার্ট 2 নিয়ে কমপ্লিটিং সেন্টেন্সের হাজির হব। থ্যাংক ইউ ভেরি মাচ।